আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের সংখ্যা, চলছে উদ্ধার অভিযান। সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে মালিকদের বিরুদ্ধে সেলফ রেশনিং এর অভিযোগ। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক, বিকল্প উৎস নিয়ে আলোচনা, এখনই দাম না বাড়ানোর নির্দেশনা। পরবর্তী সরকারের অধ্যাদেশে সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক, ঐক্যমত্য হওয়া বিল সংখ্যা নিয়ে সরকার ও বিরোধী দলের ভিন্ন চিন্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস, বহু হতাহতের সংখ্যা। উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। কুমারখালী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং দৌলতদিয়ার 3 নম্বর ফেরি ঘাটে ইউটিলিটি ফেরিতে ওঠার সময় আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আসলে বাসের যাত্রী সংখ্যা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং আপনি জানেন যে ঈদ শেষে অনেকেই কর্মস্থলে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এই যানবাহনের ভিতরে, এই বাসের ভিতরে আসলে সেই কর্মস্থলমুখী অনেক মানুষ কিন্তু ছিল এবং স্থানীয় যে তথ্যটি আমরা যেটি জানতে পেরেছি এই 10-12 জনকে আসলে উদ্ধার করা হয়েছিল, বাকি সবাই কিন্তু আসলে বাসে আটকা পড়ার কিন্তু আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তারা হয়তো বা আটকা পড়েছে ভিতরে। এবং এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা ঘটনাস্থলে এসেছেন এবং উদ্ধারকারী জাহাজ হামজা, যেটি আগে থেকে আসলে এই নৌ রুটে সার্বক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ব্যবস্থা সেই আন্তর্জাতিক ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছে এবং কর্মকর্তাদেরকে দেখছি এবং এইখানে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তারা পুরো বিষয়টি আসলে তদারকি করছেন। এখন পর্যন্ত আসলে উদ্ধার হয়নি, আমরা উদ্ধার এই ঘটনাস্থলে রয়েছে এবং পরবর্তীতে আসলে কোনো আপডেট থাকলে আসলে আপনাকে জানিয়ে দেব। খুরশেদ, দুর্ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ কি বলছে বা আপনি কথা বলতে পেরেছেন কিনা বিআইডব্লিউটিএ এর সঙ্গে? বিআইডব্লিউটিএ বা বিআইডব্লিউটিসি যে বিষয়টি বলছে আসলে এটা নিয়ন্ত্রণ হারিয়ে আসলে বাসটি কিন্তু পড়ে গেছে এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ঈদে যখন আমরা ঘরমুখ মানুষের যখন খবর জানাচ্ছিলাম তখন ঘাটগুলো কিন্তু যেহেতু নদীর পানি কমে গেছে, যে কারণে ঘাটগুলো কিন্তু এখন অনেক বেশি খাড়া রয়েছে এবং উঁচু, উঠতে নামতে আসলে অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো আজও এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন গ্রাহকরা। ভোর থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। আমাদের অকটেন এবং পেট্রোল জ্বালানি তেল শেষ হয়ে গেছে। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। এরপরই চলে ছুটোছুটি কোথায় মিলবে তেল। আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করবো, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই, আমরা যারা অফিস আমি আছি আমার জন্য আরো কষ্ট হয়েছে জিনিসটা। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা, এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাননি অনেকে। ডিপো থেকে তেল আসার অপেক্ষায় আবারও লাইনে দাঁড়িয়েছেন তারা। কালকে নিতে পারি না, আজকে আবার ওই 8:30 থেকে এখান থেকে লাইনে আছি। আমার অফিস টাইম যেটা ছিল সেই টাইম থেকে আমাকে এক্সট্রা টাইমটা এটার পারপাসে দিতে হচ্ছে। খুব অস্বাভাবিক জীবনযাপনই করছি এই তেলের বিষয়টা নিয়ে। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ, এতে সন্তুষ্ট নয় চালকরা। 2 ঘন্টা লাগায় এখন 10 লিটার তেল, 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা চরম অনেক কষ্টের একটা বিষয়। রবিবার থেকে যখন অফিস শুরু হবে
তখন এই জ্যামজট বা দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে, এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রধানমন্ত্রী এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ, অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে দুদিন বন্ধ ছিল তেলের সরবরাহ, এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা, আমার চোখেও পড়েছে যাই প্যানিক বাইং বা ইচ্ছা করে করতেছে কি না, এইগুলো তো অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয় তেলগুলা, তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কয়েকদিন পরে কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষতা এবং পূর্ববর্তী সরকারের জারি করা 133টির মধ্যে প্রায় 120টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অন্যদিকে বিরোধী দল বলছে ঐক্যমত্য হয়েছে 115টির মতো অধ্যাদেশের ব্যাপারে। একই সাথে সরকারি দলের বিরুদ্ধে গণভোট অধ্যাদেশ রহিতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তবে বিএনপির সদস্যরা এই অভিযোগকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু হয় বুধবার দুপুর 3টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। কমিটির সদস্য না হলেও বিরোধী দলের প্রস্তাবে বৈঠকে যোগ দেন জামায়াত দলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান। বিচার বিশ্লেষণ চলে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ নিয়ে। প্রায় 2 ঘন্টার বৈঠকে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। সরকারি দলের পক্ষ থেকে 120টি অধ্যাদেশ নিয়ে ঐক্যমত হয়েছে জানালেও বিরোধী দল বলছে সংখ্যাটা 115। ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি। 120টার উপরে একমত হয়েছি যে করা বা না করা। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। তবে কমিটিতে থাকা সরকারি দলের সদস্যদের বিরুদ্ধে গণভোটের অধ্যাদেশ রহিতকরণের